খেলা নিয়ম হচ্ছে যে মিউজিক চলবে, যেখানে বন্ধ হবে যার হাতে থাকবে সে বাদ। পাশে ছেলে জাজ থাকবে বিচারক, আর ছেলেদের বালিশ খেলার সময়তে দুজন মেয়ে জাজ থাকবে। আমি মাসুদ ভাইকে এক সাইডে রাখছি, আর এক সাইডে আমার বড় ভাই শ্রদ্ধা ভাজন, আমার বড় ভাইয়ের সাথে একসঙ্গে চাকরি করছেন আমার শ্রদ্ধেয় নুরুল ভাই থাকবেন এক সাইডে। Everybody hands up, hands up, everybody hands up, hands up, everybody hands up. হ্যালো হ্যালো, আমার সুন্দর সুন্দর পাকা বর্তি ভাবি আমরা রাতে শুতে বালিশ পাচ্ছি না, এরা বালিশ ফেলে দিচ্ছে, টানাটানি। হ্যাঁ, চলবে না, আমরা ব্যথিত। আমাদের রেফারি যা বলবে সেটাই কারেক্ট। করতে হবে আসলে, এত ছোট জায়গায় হয় না নিয়ম অনুযায়ী, কিন্তু জায়গা কম তাই আর কি। Everybody hands up, hey, hands up, everybody hands up, hands up, everybody hands up, hey, hands up. I just put the ganja, and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, hands up, everybody hands up. Everybody hands up. Hey, not illegal. আমার মুক্তা বুক, you put your hands up, and you smoke the ganja, and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, women a the dance and you have to dance. Hey, hey. Everybody hands up. রাতে যদি কেউ বালিশ নাই খবর আছে। স্বামী কিন্তু বালিশ থাকবে, কিন্তু আপনাদের হাতে আজকে মাথায় আজকে বালিশ থাকবে না, খবর আছে, কারণ বালিশ ফেলে দিয়েছেন। দিদি গেল, দিদি গেল, ছেলে ফেলে গরম গরম খাগা, আজকে গরম গরম বালিশের ভাগা, দেখা যাক কে কেমন খেতে পারে। নিরুন মিসেস ফাত্তা অসাধারণ খেলছেন। মিসেস ফাত্তার কপালটা ভালো, আসলে স্বামী ভালোবাসে তো। Hands up, everybody hands up.
না আপা চমৎকার খেলেছেন, মচৎকার খেলেছেন। বাড়িতেও থাল বাসন ভাঙতে খুব ভালোবাসে। মেয়েরা স্বামীর সাথে রাগারাগি করলে এটা সেটা ভাঙা শুরু করে, মানে স্বামী তো ভাঙতে পারে না, সেই কারণে চলছে বালিশে আশ্রা আশ্রি। Inna the dance and you have to dance up. When you hear the reggae music and you put your hands up, and you smoke the ganja and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, come inna the dance and you have to dance up. When you hear the reggae. হায় রে, আমার ওই ছুটিটা যদি শেষ পর্যন্ত খেলতে পারতে ভালো লাগতো, কিন্তু সুন্দরী হেরে গেল গো। ইসে এবারে কথার মালার ফোয়ারা জড়াবে। কে কে ফাত্তা স্যারের বউ আছে নাকি? লড়াই 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 চাই, লড়াই হলে আমি নাই। কে গেল? ইসে রে, স্বামী অধীর আগ্রহে বসে আছে, অপলক নয়নে চেয়েছে দেখতে বউ বালিশের জন্য। বউ আমার কি করে, শেষ পর্যন্ত বোঝা গেল রাতেও 12টা বাজাবে। যাক, থার্ড পুরস্কার পেয়েছে, থার্ড পুরস্কার পেয়েছে। So, hey, hands up, everybody, hands up. 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 Come in at the dance and you have to dance up. When you hear the reggae music and you put your hands up. And you smoke the ganja and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, come in at the dance and you have to dance up. When you hear the reggae music and you put your hands up. And you smoke the ganja and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. You know, hands up, everybody hands up. Everybody hands up. অসাধারণ খেলার সমাপ্তি ঘটলো। কে ফার্স্ট কে সেকেন্ড রেফারি ডিসাইড করবে, এবং অল্পক্ষণের মধ্যে আমরা নাম ঘোষণা করব। ইনশাল্লাহ এই পুরস্কার সামনে বছর দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই, আমি থাকতে কোনো ভরসা নাই। চিন্তার কোনো কারণ নাই, আমি থাকতে ভরসা নাই, খালি বালিশটা ফেরত চাই। হ্যাঁ, ছেলেদেরও বালিশ খেলা? জি বাবা। এবার ছেলেদের বালিশ খেলা। ছেলেদের বালিশ খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার দেওয়া হবে গত বছর। মেয়েদের থেকে মনে হয় ছেলেরাই বেশি আগ্রহ বালিশ খেলাতে, থেকে বালিশ প্রিয়। কোন বালিশ সেটা আর বললাম না। শুরু হয়ে গেছে, আমরা ফাত্তা ভাই নাচ দেখতে পাচ্ছি। দারুণ চলছে। প্রথম কে বাদ হলো? আহা, আসলে এটাই একটা মজা। ছোট বড় না, আসলে এটা একটা মজা। বাদ সবাই হবে আসলে। সব আমিও প্রথমেই বাদ হয়েছি। চলছে বেশ ভালো, সবাই বেশ উৎসাহ। আমাদের অনু আপা একদম বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে
অনু আপার দৃষ্টি কেউ হারাতে পারবে না, একদম বিচক্ষণ দৃষ্টিতে দেখছে। সবাই হাততালি দিই, সবাই হাততালি, সবাই। দারুণ চলছে, দারুণ দারুণ। যা আমাদের বাংলা ভাই, হাই হাই কি নাচ, দারুণ দারুণ। ছেলেদের খেলার উৎসাহটা সব থেকে বেশি এবং মেয়েরা উৎসাহ দিচ্ছে। সিরিয়াস কোনো খেলা না। দারুণ দারুণ। আহা, কোনো ভরসা নাই। হায় রে বালিশ, বালিশেরও আজকে জীবন শেষ। ওই যে ওই ভাই কালো কোট পরা ওই ভাই গেছে মনে হয়। হ্যাঁ না না, জাজ যেটা বলছে সেটা আমরা এখন নেব, কারণ এটা একটু মজা। দারুণ দারুণ চলছে, সবাই হাততালি দিই, সবাই হাততালি হাততালি হাততালি, একটু মজা মজা। হায় রে বালিশ, বালিশটার সৌভাগ্য। আহারে আমাদের চিরতরুণ, আমাদের চিরতরুণ, আমাদের চিরতরুণ কই গেল? আহা হা, আবার 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 শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, চলছে 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 চলছে। আমাদের জাজ যেটা বলবে আমরা একটু শুনবো সেটা। বালিশ থাকলেই আউট হবে, এটাই নিয়ম আসলে। হ্যাঁ
আহারে আমাদের ছেলেরা আউট হয়ে যাচ্ছে, তাও ভালো। আমাদের জাজম্যান দেখেছেন কিভাবে তাকাচ্ছে, একেবারে বলছে বিড়ালের চোখ, বিড়ালের চোখ। ওরে বাবা রে, ওরে বাবা, বিড়ালের চোখ কিভাবে দেখছে, সাংঘাতিক মানুষ। এই গেছে রে। আমাদের জাজম্যান অসাধারণ, যেভাবে শাসন করছে, বাড়িতেও মনে হয় দুলাভাইয়ের 12টা এভাবে বাজায়। এইটা অস্বীকার করার কোনো জোর নাই, কঠিন শাসন। স্বামীক যদি বলে ওইটা বইটা, তাহলে বসে বসে যা বলবে তাই মারা লাগবে, নাহলে নট ক্রিজ। ওই দিন ভাতও হবে না, তরকারিও পাবে না। দেখেছেন কিভাবে দেখছে, আপনার জাজম্যানের আকর্ষণ অসাধারণ। আপা আপনি এপারে আসবেন, একটু এই পারে, এখান থেকে আমরা ভিডিওতে দেখবো আপনি কিভাবে দিচ্ছেন। আপা এরপরে আসবেন। ওই উঠ, উঠিস উঠিস, নট কিরিস, নট হাই, নট এন্ডুর, নট স্টেড। আপা, অনু আপার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু এপারে আসবেন প্লিজ। এবার এপার থেকে দেখবেন। আপা, অনু আপাকে দৃষ্টি আকর্ষণ করছি। অনু আপা, জাজম্যান এপারে আসবেন আপনি প্লিজ, এপার থেকে এবার জাজ করবেন। না এখান থেকে, এখান থেকে, এখান থেকে প্লিজ, ওই মুখেও করবেন ইনশাল্লাহ। আপনার অসাধারণ লাগছে, এই জাজটা কিন্তু বলার না। দারুণ দারুণ দারুণ। মাসুদ ভাই, আহা। এখন কয়জন আছে? 1 2 3 4 6। না পারলে খবর আছে। চলছে 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 আমাদের অনু আপা বিচক্ষণ। আহা, দারুণ দারুণ দারুণ, একদম এই চোখ কেউ ফাঁকি দিতে পারবে না, কেউ না। এরকম জাজ দরকার আসলে। ছেলেদের খেলাটা বেশ মজা হচ্ছে মেয়েদের থেকে। কে যায় কে যায় কে যায় কে যায় কে যায়? ভালো হলো, বাপ না পারলে বালিশ মার হবে। এটা ছেলে, ছেলে এটা। ও আচ্ছা, এটা আমি ভাবিস দেখা হয়নি কখনো। এই ভালো আছো? হ্যালো, হ্যাঁ, কখন আসলা? এই এখনই? মাত্র। আর ইয়ারা কই? আহাহা, চলছে আমাদের অনু আপা বিচক্ষণ, এর মতো মানুষ হয় না। চলছে চলছে, দারুণ। এখন আর বেশি নাই, তবে খুব দুর্দান্ত খেলা চলছে, একদম সবাই সিরিয়াস, সবাই সবাই। আহা, চলে গেল। হাই হাই আমিনুল ভাই। লড়াই লড়াই কেন, লড়াই কেন, লড়াই কেন, লড়াই কেন বলে? তো চলে গেল। হাই হাই হাই, আবার আবার আবার
খেলা হচ্ছে এক্সিলেন্ট না, এই খেলাকে আমরা বলবো দুই সিলেন্ট খেলা হচ্ছে, ডবল সিলেন্ট। অসাধারণ কারুকার্য, ঠেলেছেন বল, দেখা যাক কার হাতে পড়ে। কিন্তু শর্ত হলো একটা, শর্ত হলো একটা, বালিশ টিপে তারপরে ছাড়তে হবে। খালি বালিশ ধরবেন আর ফেলে দিবেন হবে না, বালিশ টিপে ছাড়তে হবে, টিপে টিপে ছাড়তে হবে। টিপা করা লাগবে না, অত টিপি করা লাগবে না। বাংলা ভাই আজকে আর কিছু রাখলো না, একবারে হাড্ডাহাড্ডি। ছেলেদের খেলাটা আমাদের অনু আপা জমিয়ে তুলেছে দুর্দান্তভাবে। এখন সবাই হাতটা ভাই দেখি শেষ পর্যন্ত টিকে গেল। কি ব্যাপার, দুজন করতে প্রাইজ দেওয়া মুশকিল, ভাবিও পাবে ভাইও পাবে, না হয় হ্যাঁ এটা হবে না, এটা মানি না। চলছে শাহাবুর ঠাড হয়ে গেল। ফাত্তা ভাই ভাবি দুইজনই যদি প্রাইজ নেন তাহলে কি আর হয়? এই ভাবি ফাত্তা ভাইয়ের বুকে একটু ফু দিয়ে দেন, কিন্তু ফু দেওয়ার সময় থুতে দিন না। ভাই দুজনের বালিশেই শক্তি বেশি। আসেন। ওরে বাপরে, পাতলা মানুষের গায়ে শক্তি প্রচুর গো। ওর তো ফিলিংস বডি, চাইনা বডি আর ফিলিংস বডি দুইজন লেগেছে এবারে। ওইটা চাইনা বডি, এটা ফিলিংস বডি। তবে ভাবি আমার ভাইকে ভালো দুধ খাওয়াবেন, ভালো হবে। কাঠি দুধি খায়, এই জন্য শক্তি ভালো আছে গায়ে। ভাবি খুব যত্ন করে দুধ খায়, ভাবি ভিতরে খুবই ভালো এবং ভাইকে খুবই ভালোবাসে। এবার বালিশ টিপে ফেলতে হবে, ওভাবে ফেললে হবে না। কি খেলা মনে হচ্ছে মারামারি লেগেছে। পারে না বন্ধু খালে শিয়াল দিকে জিতে পড়ে, হাঁপায় গেছে। মেলাক্ষণ খেলা চলবে, এটা কিন্তু বন্ধ করা হবে না, কোনো সাউন্ড চলতে থাকবে। কত পারে, যখন হাঁপিয়ে যাবে তখন ছাড়বো আমরা, তার আগে না। কেমন ধরতে লাগে আমার ভাবি স্বামী, কেমন খেলে, বাড়িতেও ভালো খেলে, বোঝা যাচ্ছে। ফাত্তা ভাই বাড়িতেও ভালো খেলে, এখানেও ভালো খেলছে, খেলোয়াড় হিসেবে ফার্স্ট। আরে খেলায় ফার্স্ট যশোরের লোক, এইটা সেকেন্ড। বোঝা গেছে ওই লোক আরো বেশি বড় খেলার। যিনি সেকেন্ড হয়েছেন, হ্যাঁ, তার জন্য একটা ভালো কথা, খুব সুন্দর। তিনি এতগুলো খেলোয়াড়ের মধ্যে এটা করবেন না, এটা করা ঠিক না। যে ফার্স্ট হলো কে, যিনি ফার্স্ট হয়েছে তিনি সবচেয়ে ভালো খেলেছেন। এবং আমাদের খেলোয়াড়ে আছে যে ভদ্র খেলে সে অবশ্যই চ্যাম্পিয়ন হবে, অবশ্যই। কিন্তু অন্যান্য খেলোয়াড় দুর্বল, আগে আউট হয়ে গেছে। যারা দুর্বল খেলোয়াড়, আমি যে খেলা চালাতে পেরেছি কিনা, দর্শকরা আমাকে সাপোর্ট দিয়েছেন কিনা জানতে চাই। দুর্দান্ত অনু আপা, আপনার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, আপনার চোখে ধন্যবাদ। নিঃসন্দেহে বাড়িতেও এভাবে দোলাভাইকে খেলায়, আমরা বুঝতে পারতেছি। বাড়িতেও দোলাভাইকে এভাবে খাওয়ায়, নিঃসন্দেহে। যেভাবে বালিশ জড়িয়ে ধরে আউট হয়েছেন, ওনাকে জড়ানো জিনিসই দেওয়া হবে। এবং বোঝা যাচ্ছে যে বিশ্বকাপ যদি খেলা হয়, বালিশ খেলা, তাহলে অনু আপাকে আমরা বিশ্বকাপের রেফারি হিসেবে নিব। আপা আপনি একমত? হ্যাঁ, আমরা সবাই সাপোর্ট পেয়ে গেছি অনু আপাকে। গত বছর বিশ্বকাপে রেফারি। সবাই হবে করতালি, মোবাইল ছাড়িয়ে দিয়ে করতালি। সত্যিকার অর্থে উনি একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তার আসলে নাচের যে কলা কৌশল, মনে হচ্ছিল কখনো ঠ্যাক, কিন্তু নয়, হৃদয় দিয়ে ভালোবাসার উৎসর্গ হিসেবে যতটুকু যা দান করা যায়, মানে উপহার দেওয়া যায়, সেটাই সবচেয়ে বড় কথা। আজকের এই মঞ্চে অস্বাভাবিক এবং অসাধারণ কুকুরি মুকুরি ডান্স উপহার দেওয়ার জন্য স্যার রাকিবউদ্দিনকে 2 টাকা উপহার।
কেমন লাগছে দর্শক মণ্ডলী? হবে আরো কিছু হবে ফাটাফাটি, আমি তো লাগিনি। মানে একটা গপ্প দিয়ে বলে দিই, নাম কি? উত্তর দেয় না। আর একজনে বলে মা তুমি কোন ক্লাসে পড়ো? সে উত্তর দেয় না। আর একজনে বলছে তুমি কি কোরআন পড়তে জানো? মুসলমানদের তো এটা বলেই, তো সে উত্তর দেয় না। এখন মুরব্বি ধরে ফেলেছে, ঘটনা তো কিছু একটা আছে। তখন মেয়ের বাবাকে ডেকে বলছে ভাই আপনার মেয়ে যে একটা কথার উত্তর দেয় না, ঘটনা। তো বলছে ও ভাই সে কথা আপনারা মাইন্ড করেন না, মেয়েটা আমার খুব লাজুক, খুবই শর্মিদার, কোনো কথার উত্তর দেয় না, খালি বাড়িতে নিয়ে যায় দেখেন কি ডাক হাক শুরু হয়ে যায়। তখন বাবাজি বুঝতে পেরেছে কিছু একটা ঘটনা আছে। তো মেয়েদের সুনাম করলে মেয়েরা খুব খুশি হয়। ওই বাবাজি বলছে মামুনি তুমি যা দেখতে সুন্দর না, তোমার চুলটা আরও সুন্দর। যেমনি চুলের সুনাম করেছে অমনি চেয়ার থেকে লাচ্চাটা বলছে ঠুন্ডারি কিটে কিটেন মাথার তেল তো দিইনি। তো মেয়েরা কি নাচ দেখেছেন রাকিব স্যারের, আরও কুকড়ি মুকড়ি নাচ তো হয়নি। এটা হচ্ছে অল্পক্ষণের মধ্যে। এইবারে আমরা চলে যাব পরবর্তী পর্বে। ভাই কি হবে এবার? আমিনুল ভাই শ্রদ্ধেয় ভালোবাসার এক দীপ্ত কালজয়ী সুপুরুষ মিস্টার আমিনুল হক, এবং সেই কবিতার নাম কাব্যগ্রন্থের নাম হৃদয়ের কথা লিখেছেন রাকিব হাসান। তিনি তুলেছেন উপহার। আমরা একটি করতালি দিয়ে উপহারটা গ্রহণ করব। ফটো সেশন হবে, ফটো সেশন। হ্যাঁ, ছবি আমাকে বাদ দিয়ে, আমাকে দেয়নি, আমিও পাইনি, তবে কোন একদিন পাবো। যত বিশেষ অতিথি আছেন তাদেরকে সাথে নিয়ে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং উপদেষ্টা প্রজেক্ট মডেল কমিউনিটি লাইব্রেরি, রাজশাহী লাইব্রেরিয়ান ভয়েস। আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল, জেলা কালচারাল অফিসার, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি। আরও উপস্থিত আছেন কবি মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, উপদেষ্টা বরেন্দ্র সাহিত্য পরিষদ। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জনাব মোসাম্মদ তাসমিনা খাতুন, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়। সাত্তার, সভাপতি, সুবর্ণলতা সঙ্গীত বিদ্যালয়। আরও উপস্থিত থাকবেন জনাব সেলিম রেজা, আহ্বায়ক, জননী নাট্য চর্চা কেন্দ্র। এখন আমাদের মঞ্চে উঠবেন আমাদের জননীর প্রতিষ্ঠাতা জনাব আমিনুল হক রিন্টুকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব আমিনুল হক রিন্টুকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখনই শুরু করতে যাচ্ছি। স্বাগত বক্তব্য নিয়ে আসছে শরীফুল ইসলাম শ্রাবণ। স্বাগত বক্তব্য নিয়ে আসছে শরীফুল ইসলাম শ্রাবণ। একটু দাঁড়াও, দেওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জননী গ্রন্থাগারের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শ্রাবণ, রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট ৪র্থ পর্বে পড়াশোনা করছি। আমি আজকে এই জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা নিয়ে কিছু কথা বলবো। এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় 21শে জানুয়ারি 1996 সালে। প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আমিনুল হক রিন্টু। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মোহাম্মদ লোকমান আলী। বর্তমানে সভাপতি লতা রানী মহন্ত এবং সাধারণ সম্পাদক মোসাম্মদ রিজিয়া খাতুন। বর্তমানে জননী গ্রন্থাগারে 6700 এর বেশি বই রয়েছে। এখানে একাডেমিক, ধর্মীয়, উপন্যাস, ইংরেজি এবং বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ বই সংগ্রহ রয়েছে।
গ্রন্থাগারের কার্যক্রম শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে প্রতি শুক্রবার প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও বাল্যবিবাহ, মাদক ও এইডস প্রতিরোধে গণসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হয়। নিয়মিতভাবে নাট্যচর্চা, সঙ্গীত চর্চা, আবৃত্তি, ড্রয়িং, সাহিত্য আড্ডা ও সমাজসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও যক্ষ্মা রোগীদের পাঠ্য অভ্যাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূরপাল্লার পাঠ সেবায় উদ্যোগও প্রশংসনীয়। গ্রামীণ ট্রাভেলসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজার ও ঢাকা পর্যন্ত পাঠ সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে এই গ্রন্থাগারের পাঠক ও সাধারণ সদস্য সংখ্যা 140-এর বেশি। গত জুলাই মাস থেকে এটি একটি মডেল কমিউনিটি লাইব্রেরি হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। লাইব্রেরিয়ান ভয়েসের কার্যক্রম ইতিমধ্যে ইংলিশ স্পোকেন সেশন, চিলড্রেন স্টোরি আওয়ার, আই রিড ক্লাব, এছাড়াও লাইব্রেরিয়ান ভয়েসের অতিরিক্ত সেশন, পাবলিক স্পিকিং সেশন, ইংরেজি ভোকাবুলারি সেশন, কার্ড গেম কার্যক্রম, শিক্ষামূলক নাটিকা ও উপস্থিত বক্তৃতা প্রশিক্ষণ। আমরা কথা দিচ্ছি যে এই লাইব্রেরি উদ্যমী তরুণরা ভবিষ্যতে শহরের অন্যান্য লাইব্রেরিগুলোতে মডেল হতে প্রয়োজনীয় সহযোগিতা করা যাবে, যেখানে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা হবে তাদের রোল মডেল। আমাদের কমিউনিটিগুলো দিন শেষে লাইব্রেরি ভিত্তিক পড়াশোনায় মনোনিবেশ করবে, জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। সবশেষে আমি বলতে চাই, আমাদের জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কেবল একটি বইয়ের ভাণ্ডার নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও মানবিকতার মিলনস্থল। আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা আমাদের লাইব্রেরিটি ভিজিট করুন, বই পড়ুন এবং জননী গ্রন্থাগারের সঙ্গে সংযুক্ত থাকুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের এই গ্রন্থাগারকে একটি আদর্শ ও মডেল কমিউনিটি লাইব্রেরি হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আরও একজন বিশেষ অতিথি আছেন। আমি তাকে ডেকে নিতে চাই। ফৌজিয়া আবিদা জেসি, ফৌজিয়া আবিদা জেসি, বিশিষ্ট সমাজসেবক। আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এবারে আমাদের অতিথিদেরকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের জননের এক ঝাঁক তরুণী। ব্যাচ পরিয়ে দেওয়া হোক। আসেন, আমাদের সব জননীর প্রাণপ্রিয় তরুণীরা, তাড়াতাড়ি করেন, সবাইকে ব্যাচ পরিয়ে দেন। হ্যাঁ, শুরু করেন, ওদিক থেকে শুরু করেন। একটু ছবি তুলতে সহায়তা করেন। খুব দ্রুত, সংক্ষিপ্ত দেবো। হ্যাঁ, শোনেন, ওই ফারুকুর রহমান আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হীরা সোবান নাই না? আচ্ছা, নুরুল ইসলাম আছে? বাস, ঠিক আছে। ব্যাচ পড়ানো শেষ হলে আমরা কি একটা করতালি দিতে পারি? ধন্যবাদ। আমরা অনুষ্ঠান অতি দ্রুত শেষ করব। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল সাত্তার, সভাপতি, সুবর্ণলতা সঙ্গীত বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতি সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আজকে 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে।
আমরা সকাল থেকে এ পর্যন্ত উপভোগ করছি বিভিন্ন অনুষ্ঠান, র্যালির মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকের এই যাত্রা। তো এই জননীর জন্মটা মানে খুব কঠিনভাবেই হয়েছিল, মানে এক ধরনের বলতে গেলে একটা বাধা বিঘ্ন অতিক্রম করে এই জননীকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল সেদিন। আমরা মাত্র কয়েকজন ছিলাম এই জননীর জন্মলগ্নে, তার মধ্যে অন্যতম হলো আমিনুল হক রিন্টু। আমি তার সহকারী হিসাবে তখন সেই ভিত্তি থেকেই আমি কাজ করে আসছি। আজকে জননী গ্রন্থাগার ও সংস্থা হাঁটি হাঁটি পা করে 31 বৎসর পদার্পণ করল। আমরা গর্বিত, আমরা পেরেছি, আমরা সফলতা অর্জন করতে পেরেছি। কারণ সেদিন অনেক বাধা বিঘ্ন আমাদের সামনে এসেছিল। আমরা একটা ছোট্ট কুটিরে ভাঙা টিনের চালায় আমরা এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত করেছিলাম আমাদের পাঠ্য পুস্তক দিয়ে। সেখানে একটি শুধুমাত্র ভাঙা আলমারি ছাড়া আর কিছুই ছিল না। আজকে এই জননীর প্রায় 7000-এর ঊর্ধ্বে বই আছে বর্তমানে। সম্মানিত সুধীজন, আপনাদের সকলের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আজকে এই জননীকে এই অবস্থায় আনতে আমরা পেরেছি। এই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত করতে চাই কারণে যেহেতু আজান শুরু হয়ে গেছে, তো আপনাদের সকলের শুভকামনা করে এবং আমাদের এই অনুষ্ঠানের শেষ অবধি আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজান হচ্ছে। আমাদের অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করছেন আমাদের জননীর প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু। একটা ছবি নেওয়া হোক। একটা তালি হোক। একটু ছবি নেওয়া হোক। রজনীগন্ধার শুভেচ্ছা। ছবি তুলতেন। আক্ষেপ প্রতিষ্ঠাতার ছবি নাই। ধন্যবাদ। সকলকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব সেলিম রেজা, আহ্বায়ক, জননী নাট্য চর্চা কেন্দ্র। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত পদ্মা বিধৌত এই ঐতিহ্যবাহী রাজশাহী মহানগরীর 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত জননী গ্রন্থাগার এবং সাংস্কৃতিক সংস্থার আজকের এই 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের এই সভার সম্মানিত সভাপতি, সংগঠনের সভাপতি, মঞ্চে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তাসিন, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর। মঞ্চে রয়েছেন আমাদের রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ডক্টর ফারুকুর রহমান ফয়সাল। আমাদের মঞ্চে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আপনাদের এই অঞ্চলের অত্যন্ত কাছের মানুষ, ছোট বোন জেসি। আমাদের কবি, লেখক, ছড়াকার, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ আমাদের নুরুল ইসলাম ভাই। মঞ্চে রয়েছেন আমাদের এখানকারাই সুবর্ণলতা সঙ্গীত বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আব্দুল সাত্তার, আমাদের প্রফেসর শরীফুল ইসলাম রয়েছেন এবং আমার সামনে রয়েছেন
রাজশাহী তথা রাজশাহী শহর, রাজশাহী জেলা এবং আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বোদ্ধা মানুষরা, আমার সামনে আমি প্রায় সারাদিনই দেখছি, আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান এখানে, তাতে দেখেছি আমি অনেক গুণী কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার, কলামিস্ট। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, জননী নাট্যচর্চা কেন্দ্রের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি সবাইকে। এবং আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, যার নিরলস প্রচেষ্টার মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি 30 বছর পেরিয়ে 31 বছরে পদার্পণ করেছেন, সেই আমিনুল ইসলাম রিন্টুর জন্য জোরে করতালির জন্য অভিনন্দন। সাথে সাথে একজনের মাধ্যমে তো আর একটা প্রতিষ্ঠান গঠিত করা সম্ভব হয় না, তাকে যারা সহযোগিতা করেছেন সেই প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি, যাকে আমরা সবাই যারা এখানে তাকে সহযোগিতা করি, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আজকের এই অনুষ্ঠানটি দিনব্যাপী সুন্দরভাবে পরিচালনা করার জন্যে যারা নিরলস প্রচেষ্টা করেছেন, বিশেষ করে এখানে একটি, আমি যতটুকু জানি, এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি হয়েছিল, যার আহ্বায়ক ছিলেন একজন শিক্ষাবিদ, একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রশিক্ষক, বাংলাদেশ বেতার রাজশাহীর সঙ্গীত শিল্পী, ড্যাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ সম্মানিত আসলাম আলী স্যার, এবং সদস্য সচিব হিসেবে ছিল, আমি তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, দাঁড়িয়ে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, অধ্যক্ষ আসলাম আলী, করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাই। এবং এখানে সদস্য সচিব হিসেবে ছিলেন আমাদের ছোট বোন, অক্লান্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটি সফল করার জন্য, সুমি হক, তাকেও পরিচিত হওয়ার জন্য এবং সকলকে করতালির মাধ্যমে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এর সাথে যারা ছিল সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের আব্দুস সাত্তার মঞ্চে রয়েছেন, তারপরে বিথিরাজ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিথিরাজ, ববিতা ইসলাম ববি, বাচ্চু ভাই সহ এখানে যারা, বুলবুল, আহসান হাবিব বুলবুল, কবি মানুষ, মাঝে মাঝে করে ভুল, তার নাম বুলবুল, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে আমি অত্র প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ, সাথে সাথে আমাদের সঞ্চালক ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ, সুন্দর সাবলীলভাবে আপনাদের সামনে সকলকে উপস্থাপন করার জন্যে আমি তার জন্য করতালি আহ্বান করছি। আমি এই প্রতিষ্ঠানের শুভ কামনা করছি আজকের এই শুভ লগ্নে। সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, এই প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানার মধ্যে রয়েছে, একমাত্র রিন্টু ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে এবং এই পর্যন্ত এসেছে। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানটি যেন আরও শক্তিশালী হয়, তার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আপনারা আপনাদের দক্ষ হাত, আপনারা আপনাদের সুচারুভাবে এই প্রতিষ্ঠানের মাথার উপরে থাকলে আমি মনে করি এই প্রতিষ্ঠানটি এখন যা আছে, আগামী বছর আমরা এইরকম অনুষ্ঠান প্রতিষ্ঠা 32 নম্বর প্রতিষ্ঠাবার্ষিকী করতে গিয়ে এইটি যেন আরও বড় প্রতিষ্ঠানে দেখতে পাই আশা করি। তার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা আশা করছি। এবং আপনারা জানেন এখানে শুধু জননী গ্রন্থাগার বা সাংস্কৃতিক সংস্থা আছে তাই নয়,
এখানে রয়েছে সুবর্ণলতা সঙ্গীত বিদ্যালয় গানের একটি পাঠ, এখানে রয়েছে নাটকের একটি পাঠ, এখানে রয়েছে জননী সাংস্কৃতিক একাডেমি, যার শিল্পীরা বিটিভিতে দলীয় সঙ্গীত পরিবেশনও করেছে। এখানে রয়েছে সাহিত্য আড্ডা হয়, প্রতি মাসে সাহিত্য আড্ডা হয় আমি যতটুকু জানি। এখানে রাজশাহীর বড় বড় সাহিত্যিক, কবি, লেখক, ছড়াকাররা আড্ডা দেয়। আজকে সকালে ওখানে সাহিত্য আড্ডা হয়েছে। তাদেরকেও আমি অনুরোধ জানাবো, আপনাদের ছোট ছোট বড় বড় লেখনীর মাধ্যমে প্রতিষ্ঠানের বিষয়ে আপনারাও একটু লিখবেন। আমি আশা করি আপনাদের লেখনীর মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করবে, কারণ একটি কলমের যতটুকু দাম রয়েছে, যতটুকু ক্ষমতা রয়েছে, একটি বুলেটের ক্ষমতা তার চেয়ে অনেক কম। অতএব আপনাদের এই কলমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের আগামী দিনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সময় কম, কারণ আমাদেরকে আরও অনেকগুলো অনুষ্ঠান করতে হবে, সেগুলো কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ আইনের কিছু বিষয় রয়েছে, অতি দ্রুত শেষ করতে হবে। এই জন্য অতিথিবৃন্দদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা সময় বেশি দিতে পারছি না। এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কবি মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, উপদেষ্টা বরেন্দ্র সাহিত্য পরিষদ, তাকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জননী গ্রন্থাগারের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট জ্ঞানী গুণী প্রিয়জন, আসসালামু আলাইকুম। জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু। রিন্টু শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে কত রঙের, কত রকমের কাজ হয়। এ যেন বর্ণিল রংধনু, সব ধরনের রং পাওয়া যাচ্ছে। সাহিত্য চর্চা, নাট্যচর্চা, সঙ্গীত, নাচ, কি নেই, সব আছে। এখানে সাহিত্য আড্ডা হয়ে থাকে, যার মাধ্যমে সাহিত্যিক তৈরি হয়ে থাকে, লেখক তৈরি হয়ে থাকে, ভাবের আদান প্রদান করা যায়, একে অপরের সংস্পর্শ থেকে মত বিনিময় করা যায়, যা পরবর্তীতে লেখক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। ফৌজিয়া আবেদি জেসি, প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত সকলকে আমার অভিনন্দন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ উপলক্ষে সংগ্রাম, ঐতিহ্য, গৌরব ও সাফল্যের ৩১ বছর। এই গৌরবের মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সত্যি সম্মানিত বোধ করছি। এটি একটি প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনের একটি নিরলস আন্দোলন। দীর্ঘ ৩১ বছর ধরে এই প্রতিষ্ঠান যে নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ নিয়ে সমাজকে আলোকিত করে চলেছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠাতা আমাদের রিঙ্কু আঙ্কেল, বর্তমান পরিচালনা পরিষদ, স্বেচ্ছাসেবক ও সকল শুভাকাঙ্ক্ষীদের, যাদের নিরলস প্রচেষ্টায় আজ এই জননী গ্রন্থাগার একটি গর্বিত পরিচয় অর্জন করেছে।
পরিশেষে আমি বলতে চাই এবং কামনা করি জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা আগামীতেও জ্ঞানের আলো ছড়িয়ে সমাজ ও দেশ গঠনে তার আরও শক্ত ভূমিকা রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হোক জ্ঞানের, জয় হোক সংস্কৃতির। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি বক্তব্য এবং জ্ঞানগর্ভ কথা বলার জন্য। এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল, জেলা কালচারাল অফিসার, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি, জনাব ডক্টর মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। জি। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩১ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিভাশালী লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং উপস্থিত সুধী, এছাড়াও জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী, জননী গ্রন্থাগারের পাঠক, সাহিত্য আড্ডার শিল্পীবৃন্দ, সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। এই শহরের উপকণ্ঠে এখন এই দিকে শহর বিস্তৃত হয়েছে, কিন্তু যখন জননী গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই অঞ্চল প্রত্যন্ত একটি শহরের উপকণ্ঠ একটি অঞ্চল ছিল। আমার বিশ্বাস জননী গ্রন্থাগারের বইয়ের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, লেখাপড়া করে এই অঞ্চল আলোকিত হয়েছে, এইটা এখন প্রতিষ্ঠিত সত্য। জননী গ্রন্থাগারের আলো ছড়ানোর কাজ আরও সুশৃঙ্খল এবং সমৃদ্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করি। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতি আমাদের অটুট সমর্থন রয়েছে, সরকারিভাবে সবসময় সহযোগিতা থাকবে। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা আরও এগিয়ে যাক, আরও দীর্ঘজীবী হোক, এই আশাবাদ এবং কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। কেউ যদি সহযোগিতা করতে চায়, আমার মনটা এত ভালো মনে হয় যে যাক, একজন সহযোগিতার হাত পেয়েছি, মানে এবার আরও এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ স্যারকে। এবারে জি, এবারে বিশেষ অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা প্রজেক্ট মডেল কমিউনিটি লাইব্রেরি, রাজশাহী লাইব্রেরিয়ান ভয়েস, তাকে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই। জননী গ্রন্থাগার এবং সাংস্কৃতিক কেন্দ্রের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে শুভ সন্ধ্যা। একটি প্রতিষ্ঠান 31 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি আরও শতবর্ষ হোক, 1000 বছর টিকে থাকুক, এ প্রত্যাশা করি। গতকালকেই আমিনুল হক রিন্টু ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর। তো আজকে আসলে সারাদিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কাজে ব্যস্ত ছিলাম, তারপরেও ভাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। এটা আমার ভালো লাগার একটা জায়গা এবং আমার একটা দুর্বলতার জায়গা, কারণ এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঠাগার বলি, গ্রন্থাগার বলি, এগুলো নিয়ে পিএইচডি ডিগ্রি হয়েছে। এ পর্যন্ত আমি বাংলাদেশে একমাত্র
এই গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা লাইব্রেরিগুলো নিয়ে বা কমিউনিটি লাইব্রেরি নিয়ে পিএইচডি ডিগ্রি করেছি। এটা 2010 সালে আমি শেষ করেছি। আমার এই পিএইচডি গবেষণার কাজটি জার্মানি থেকে পাবলিশড হয়েছে। এর উপরে ইংল্যান্ড থেকে আমার লেখা পাবলিশড হয়েছে। কিন্তু আমার বাসা এখান থেকে খুব কাছে, জাস্ট ক্যান্টনমেন্টের যেখানে প্রাচীর শেষ তার পাশে আমার বাসা। আমি এই জননী গ্রন্থাগার সম্পর্কে আসলে কিছুই জানতাম না। আমি আমার পিএইচডি গবেষণার কাজের জন্য তথ্য সংগ্রহ করার জন্য সে পাবনার তালিমনগরে গেছি, সুজানগরে, আমি গোদাগাড়ির পানিহার পাবলিক লাইব্রেরিতে গিয়েছি। কিন্তু আমার পাশে এত কাছে এরকম একটা লাইব্রেরি ছিল এটা আমার জানা ছিল না। তো হ্যাঁ, এটি অবশ্যই সমৃদ্ধ লাইব্রেরি, কারণ আমি 2025 সালে গতবারে তাদের বেশ কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এবং আমি দেখেছি। তো আমার এখন আফসোস হয় যে আমি এত কাছে এরকম একটা লাইব্রেরি থাকার পরেও কত দূর দূরান্তে গেছি আমি ডাটা কালেকশনের জন্য। হ্যাঁ, তো এখানে একটা জিনিস হচ্ছে যে শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ কার্যক্রমগুলো শুধু বই পড়ার মধ্যে নয়, আর অনেকগুলো কার্যক্রম এই পাঠাগারে রয়েছে। বিশেষ করে সাহিত্য আড্ডা, বাচ্চাদের ইংলিশ লার্নিংয়ের উপরে কোর্স হচ্ছে। আমার বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আসছে, প্রতি শুক্রবার তাদের ইংলিশ কার্যক্রম পরিচালনা করছে। আমরা কিছুক্ষণ আগে বাচ্চাদের উপস্থাপনায় একটি নাটক দেখলাম। সেই নাটকে কি দেখলাম? কয়েকটা বাচ্চা মোবাইল ফোনে গেম খেলছে, আর একটি বাচ্চা সে বই পড়ছে। আপনারা একটু খেয়াল করেন, আমরা যারা 90-এর দশকে, আমি এসএসসি পাশ করেছি 1991 সালে, তখনকার কথা যদি বলি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি 2000 সালে। 2003 সালের আগে আমার হাতে একটা মোবাইল ফোন ছিল না। কিন্তু তখন আমরা একাডেমিক যে বইগুলো, স্কুল কলেজের বইগুলোর পাশাপাশি কত গল্পের বই পড়েছি, কত উপন্যাসের বই পড়েছি। আমাদের বাচ্চারা কিন্তু এখন পড়তে চায় না। আমাদের বাচ্চারা বই পড়ে, কোন বই পড়ে? ফেসবুক, তাই না? সেটাও একটা বই, মুখ বই। তো এটাকে যদি আমি ভালোভাবে গ্রহণ করি, ওকে ভালো, আমাকে স্মার্টফোন অনেক কিছু দিতে পারে। আমি দেশ বিদেশের মুহূর্তের মধ্যে আমি খবর বলে দিতে পারি। আজকে ভর্তি পরীক্ষা দিতে আসছি, একটি ছেলে প্রতিবন্ধী। আমি জাস্ট গেটের বাইরে আমার মেহমান আসছে, আমাকে এসে বলছে, স্যার আমার এখন ভর্তি পরীক্ষা, কোন বিল্ডিংয়ে আমি এটা জানি না। আমি বললাম, কেন, তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া নেই? আমি বললাম না। তো আমি বললাম, তোমার অ্যাডমিট কার্ড দাও। ওখানে অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড দেওয়া আছে, জাস্ট আমি কিউআর কোডটা স্ক্যান করলাম, দিয়ে বলে দিলাম যে বাবা তোমার ওই বিল্ডিংয়ে। ছেলেটি অনেক খুশি হলো, এবং ছেলেটি খুবই প্রতিবন্ধী। সে এত খুশি হলো কল্পনার বাইরে। তো এই ডিজিটাল ডিভাইসকে আপনি ভালো কাজে ব্যবহার করতে হবে। অন্যান্য আর এখানে অনেক ভালো কিছু শেখার আছে। তা আমরা নাটকটিতে সেটি দেখলাম যে একজন বাচ্চা বই পড়ার প্রতি আগ্রহ। আমাদের সময় যে কথাটি বলছিলাম যে একাডেমিক বইগুলোর পাশাপাশি গল্পের বই দেখা যাচ্ছে মূল বইয়ের সাথে, ওই বইগুলো লুকিয়ে লুকিয়ে পড়তে হতো। বাবা মারা মনে করছে যে উপন্যাস পড়লে বোধহয় ছেলে খারাপ হয়ে যাবে, কিন্তু সেখানে যে কত শেখার আছে, কত জানার আছে। আরেকটি বিষয় আমি আর দু একটি কথা বলে শেষ করছি। এই জননী পাঠাগারের একটি কার্যক্রম যেটি শুনলাম, যে গ্রামীণ ট্রাভেলসের সাথে তাদের একটা মোটামুটি একটা কন্ট্রাক্ট হয়েছে, যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত বাসে বসে তাদের বই পড়ার ব্যবস্থা আছে। আপনারা অনেকে শুনে থাকবেন বা জেনে থাকবেন যে অনেক সেলুনেও এখন কিন্তু বই পড়ার এরকম ব্যবস্থা আছে। এমনকি অনেক ডাক্তারের কাছে আছে। আমরা তো সব জায়গায় গেলে মনে করি সঙ্গে সঙ্গে যেন সেবাটা পেয়ে যাই, আসলে তো সব কিছু রেডিমেড থাকে না। তো কিছু কিছু জায়গায় তো অবশ্যই অপেক্ষা করতে হয়। আমরা আসলে ধৈর্যের পরিচয় দিতে চাই না, বিশেষ করে যদি ডাক্তারের কাছে যাই, মনে হয় আমার সিরিয়ালটা কেন আসছে না। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডাক্তারের কাছে এখন বাইরে অপেক্ষমান, যে জায়গায় আমরা অপেক্ষা করি সেখানেও কিন্তু বই থাকে, যে আপনি মোবাইলে সময় নষ্ট না করে বই পড়ুন। তো আসলে এই বই পড়ার মাধ্যমে তৈরি হতে পারে আমাদের এই যুগে রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ, হতে পারে না, জ্ঞানী গুণী মনি ঋষি অনেক তৈরি হতে পারে। তো জননী গ্রন্থাগারের এই কার্যক্রম টিকে থাকুক যুগ যুগ, হাজার বছর ধরে, এবং আগামীতেও যদি জননী গ্রন্থাগার আবার কোনো অনুষ্ঠানের আয়োজন করে এবং আমাকে ডাকে, ইনশাল্লাহ অবশ্যই আমি আসব। কারণ আমি আবার বলছি যে এটি আমার খুব ভালো লাগার একটি জায়গা, ভালোবাসার একটি জায়গা। এটা আমাকে অনেক সময় আবেগতাড়িত করে, কারণ এই পিএইচডি ডিগ্রি করতে আমি কোথায় না কোথায় ছুটেছি তথ্য সংগ্রহের জন্য। তো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি, বিশেষ করে আমিনুল হক রিন্টু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। স্যারকে একটা জিনিস আমি একটু জানাতে চাই,
এই বিশেষায়িত বইগুলো বেশিরভাগ সংগ্রহ আমারই করা। আচ্ছা, ধন্যবাদ। আসলে পরিচয় হয়নি, আমি একজন মানে প্রফেশনাল, মানে সিএ পড়েছি, যার কারণে আমি এই ধরনের আমার লেভেলের বইগুলো আমি এখানে সংগ্রহ করার চেষ্টা করেছি। ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠান শেষের দিকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদেরকে আমরা সম্মাননা স্মারক দিব। এবারে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে প্রধান অতিথিকে আমরা এবারে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব তাসমিনা খাতুন, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজশাহী বিভাগ রাজশাহী। আজনকে দিচ্ছে কোথাও দেখা যাচ্ছে 8:30, কোথাও 8:30, কোথাও 8টায় হয়, যার কারণে এখানে 1 মিনিট একটু ওয়েট করুন। তো আমি শুরু করে দেই, তাই না? আজান দিচ্ছে, আমি আস্তে করেই বলি যাতে হ্যাঁ, আপনি আস্তে আস্তে বলতে সাউন্ড একটু আস্তে করে বলুন। সমস্যা নেই। না, আমি এখান থেকে কম করে বলছি। দূরে রাখলে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আজকের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, এই জননী গ্রন্থাগার এবং সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত সকল যারা শিল্পী রয়েছেন, সবাই শিল্পী বলি আমি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে এখানে আসার পরে আমার সত্যি ভালো লাগলো যে আমাদের মঞ্চে যারা সবাই উপস্থিত রয়েছেন প্রত্যেকেই গুণীজন, এবং যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন সবাই সংস্কৃতি মনা এবং সাহিত্যের অনুরাগী। এটা আসলে যদি সাহিত্যের প্রতি অনুরাগ না থাকতো তাহলে এই সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান, এই রাত পর্যন্ত আপনারা সকলে মিলে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, এটা আসলে আপনাদের এই জননী গ্রন্থাগারের প্রতি যে ভালোবাসা, আপনাদের যে সকলের প্রচেষ্টা, সেটাই কিন্তু প্রকাশ করে। আপনাদের আমি সত্যি খুশি হলাম যে আপনাদের সকলের প্রচেষ্টা রয়েছে এবং সহযোগিতা রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতি। বিশেষ করে আমাদের এখানে একজন শ্রদ্ধেয় শিক্ষক স্যার উপস্থিত আছেন, স্যারকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে স্যার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং উনি গবেষণা করেছেন এই যারা ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। ওনার যে পিএইচডি করার যে বিষয়, এটা আসলে আমার ব্যতিক্রম মনে হলো। এটা আসলে ওনার যে চিন্তার জগৎ অনেক বড় এবং উনি এত রুট লেভেলে কাজ করেছেন। সত্যি স্যার, আমি এরকম প্রথম দেখলাম। আমিও রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, স্যারকে পেয়ে আমি সত্যি খুশি হলাম। স্যারের নেক্সট টাইমে স্যারের সাথে হয়তো আমার আবারও কথা হবে। তো এখানে সবাই যারা উপস্থিত আছেন, আপনাদের আজকের উপস্থিতি এবং যারা আমাকে আজকে এখানে দাওয়াত দিয়েছেন, আমার ক্ষুদ্র মানুষকে আপনারা সম্মানিত করেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আমি এই জননী গ্রন্থাগার সম্বন্ধে আমি আগে জানতাম না, কিছুদিন হলো আমি জেনেছি। তো মনে হয়েছে নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কারণ এই 31 বছর ধরে একটা প্রতিষ্ঠানকে জাগিয়ে রাখা এটা চারটিখানি কথা নয়। এটা আসলে কারো যদি ঐকান্তিক প্রচেষ্টা না থাকে এটা কখনোই সম্ভব হতো না। আসলে যারা বই পড়ে তাদের তো কোনো শত্রু থাকে না। আমরা যে জ্ঞানের সীমাবদ্ধতায় রয়েছি, আমরা যে চিন্তার জগতের সীমাবদ্ধতায় রয়েছি, সেটা কিন্তু আসলে এই বই পড়ার মাধ্যমে কিন্তু সেটা আমাদের উত্তরণ করা সম্ভব। আমরা তো অনেক লেখক অনেক বই লেখে, লেখক এত ঘটনা, আমরা তো মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা উপন্যাস, প্রত্যেকটা মানুষের জীবনে এত সুখ আনন্দ হাসি কান্না বেদনা রয়েছে। এক একটা মানুষের জীবনের দর্শন যদি কোনো লেখক লিখতে পারত তাহলে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একটি উপন্যাস। তো সব মানুষের উপন্যাস তো আমাদের পড়া সম্ভব না। লেখক যারা রয়েছেন তারা তো বিশেষ কিছু ঘটনা যেগুলো মানুষের মনে দাগ কেটে যায়, যেখান থেকে কিছু শেখা যাবে, সেগুলোই কিন্তু ওনারা লেখেন। হয়তো আমরা সবাই প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারবো না,
কিন্তু এই লেখক যারা সম্মানিত লেখকবৃন্দ যারা এই লেখনীগুলো রেখে যান, সেই লেখনীগুলো পড়ে কিন্তু আমরা সেই বিশেষ জীবনের ইতিহাস বা অভিজ্ঞতা কিন্তু আমরা জানতে পারি এবং অনেক কিছু শিখতে পারি। এই জন্য আমাদের বই পড়তে হবে। বই পড়ার বিকল্প আসলে কিছু নেই। যে যত বেশি বই পড়ে সে কিন্তু তত বেশি ধৈর্যশীল। বলে ধীর স্থিরতা, তো কেউ যদি জ্ঞানী হতে চায় তাকে ধীর স্থির হতে হবে। তো ধীর স্থির কীভাবে হতে হবে? বই পড়া ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। বই পড়তেও ধৈর্য লাগে। দেখবেন যারা খুব অস্থির তারা কিন্তু পড়াশোনায় বেশি সময় দেয় না, কারণ তাদের ওই যে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে। পড়াশোনা তো সবসময় ভালো লাগে না, তো বই পড়তে হবে আনন্দের সাথে, এটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা। তো আমরা যারা একাডেমিক পড়াশোনা করি, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমরা দেখেছি সরকারি স্কুলে, প্রতিটি সরকারি স্কুলে একটা সরকারি লাইব্রেরি রয়েছে। তো আমরা দেখতাম যে আমরা বই পড়ার পাশাপাশি আমাদের বন্ধুবান্ধবরা দেখতাম ওরা প্রতিদিন একটা করে বই নিয়ে আসতো, 2-3 দিন পড়তো, পরে ফেরত দিয়ে আবার একটি বই নিয়ে আসতো। কিন্তু তখন তো আমাদের মোবাইলের যুগ ছিল না, তখন সবাই এই লাইব্রেরির সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং মানে প্রতিদিন যেতেই হবে লাইব্রেরিতে। মানে বই, মজাদার বই আছে, কিছু গল্পের বই আছে, অনেক উপন্যাসের বই আছে, সেগুলো কিন্তু পড়ার পাশাপাশি আমরা কিন্তু একাডেমিক পড়াশোনাগুলো পড়তাম। আর আগে তো দেখবেন আপনারা একটা গাড়িতে করে বই সাপ্লাই দিত, বিশ্ব সাহিত্য কেন্দ্র বইগুলো ওদের সদস্য হওয়ার লাগতো এবং ওরা কিন্তু ওইভাবে পর্যায়ক্রমে বই দিত, আবার নিত, আবার পরীক্ষা নিত। এটা খুবই ভালো একটি উদ্যোগ। তো আসলে সব জনগণকে আসলে এই সুবিধাটা দেওয়া সম্ভব হয় না, শুধু সরকারি যে প্রতিষ্ঠানগুলোতে সেগুলোতে দেয়, কিন্তু এখানে লোকাল লেভেলে যে উদ্যোগ আপনারা দেখেছেন, এখানে প্রতিষ্ঠাতা মহোদয় যিনি রয়েছেন, যারা এই এবং সদস্য সচিব যারা রয়েছেন, আহ্বায়ক যারা রয়েছেন, ওনারা যেভাবে এই প্রতিষ্ঠানটিকে এই রুট লেভেলে ধরে রেখেছেন, এই জ্ঞানের আলো ছড়িয়ে বেড়াচ্ছেন, এটা আসলেই ওনারা প্রশংসার দাবিদার আমি মনে করি। তো আপনাদের জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের আশেপাশে যারাই আছে তারা মানুষের মতো মানুষ হোক, অন্তত পক্ষে তারা মাদক থেকে দূরে থাকুক, খারাপ সঙ্গ থেকে দূরে থাকুক। কারণ বাবা মা তো সবসময় চোখে চোখ দিয়ে বাচ্চাকে রাখতে পারে না, তারা স্কুলে যায়, কলেজে যায়। তো তারা যদি একবার বই পড়ার যে আনন্দ সেটা যদি বুঝতে পারে, একবার শুধু লাইনে তুলে দেন, তাহলেই দেখবেন আপনার সন্তান আর কখনো লাইব্রেরির বিমুখ হবে না, সে নিজেই লাইব্রেরি যাবে। আর সন্তান বাবা মাকে ফলো করে, তো এটা অভ্যাসটা শুরু হতে হবে বাবা মার কাছ থেকে। বাবা মা যদি বাসায় একটু একটু করে বই পড়ে, দেখবেন সেই সন্তানও কিন্তু বই পড়ার অভ্যাসটা গড়ে তোলে। তো আপনারা যারা বাবা মা রয়েছেন, আপনারা চেষ্টা করবেন সন্তানের সামনে একটু করে বই পড়ার, তাহলে সেই সন্তানগুলো আপনাদের ফলো করবে এবং বইয়ের সাথে তাদের একটি সম্পর্ক তৈরি হবে। তো আমরা চাই মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত সমাজ, যেখানে বইয়ের সাথে আমাদের আর্থিক সম্পর্ক থাকবে, আমাদের মানব কল্যাণে আমরা নিয়োজিত থাকব, এটাই হবে আমাদের ব্রত। আমরা কারো উন্নতি দেখে আমরা হিংসা করব না, কারো আমরা গীবত গাইব না এবং কারো উন্নতি দেখে আমরা কখনো ঈর্ষান্বিত হব না। সবসময় অন্যের জন্য দোয়া করব। আমরা সবসময় প্রার্থনা করব যে আমার সন্তানটা যেন যেমন মানুষ হবে, অন্যের সন্তানটাও ঠিক যেন একইভাবে মানুষের মতো মানুষ হয়। আপনাদের সকলের জন্য শুভকামনা, আপনাদের সন্তানদের জন্য শুভকামনা, সর্বোপরি এই প্রতিষ্ঠানের জন্য আমাদের আন্তরিক শুভকামনা। সকলে ভালো থাকবেন। আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে আমরা থাকব এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা কথা বলার ছিল যেটা আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি মাফ চেয়ে নিচ্ছি। প্রফেসর ডক্টর বিথিকা বণিক, সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছেন নাকি? ওনার জন্য একটা করতালি হোক। ধন্যবাদ। আসলে আরও আগে আমার একটু মনে করা দরকার ছিল। ধন্যবাদ। এবারে আমরা গুণীজনদের সম্মাননা পুরস্কার দিতে চলেছি। আমি একে একে নাম বলবো। আমার
ছবি তোলার দায়িত্বে আছেন একটু সামনে আসলে ভালো হয়। প্রথমেই জননী সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে ফৌজিয়া আবিদা জেসি সমাজসেবামূলক কার্যক্রমের জন্য। ওখানে আগে দেন। আচ্ছা, প্রধান অতিথিকে আমরা সম্মাননা স্মারক দিচ্ছি। আচ্ছা, আপনারটা প্রধান অতিথির হাতের মাধ্যমে দেওয়া হচ্ছে সম্মাননা স্মারক। একটা সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। ছবি তোলা হোক। একটা কি করতালি হতে পারে না? সমাজ সেবামূলক কাজে আমরা ধন্যবাদ। এরপরে জনাব মোহাম্মদ মহসিন আলী সমাজ ও সাংস্কৃতিক সেবার জন্য আমরা সম্মাননা স্মারক তুলে দিচ্ছি। জনাব মোহাম্মদ মহসিন আলী আচ্ছা সম্ভবত অনুপস্থিত। এবারে জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ইতিহাস ও ইসলামী গবেষণার জন্য আমরা সম্মাননা স্মারক দিতে চাই। আসছেন আমাদের স্যার। আসেন বলেছি। ও সার্টিফিকেট হ্যাঁ ঠিক আছে। সম্মাননা স্মারক নিচ্ছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। একটা করতালি হবে। এবারে আহ্বান জানাচ্ছি কবি মেহবুব ইসলাম। কবি মেহবুব ইসলাম রহমত কবিতা ও শিশুতোষ গল্পের জন্য আমরা সম্মাননা স্মারক দিতে চলেছি। ছবি তোলা হোক, সাথে একটা সনদপত্র। এবারে এস এম আমিনুল হক সমাজ সেবার জন্য এস এম আমিনুল হক সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার গৌরব ও সাফল্যের 31তম বর্ষপূর্তি উৎসব। একটা করতালি হোক। ধন্যবাদ। এবারে শামিমা নাইস আমরা তাকে সম্মাননা স্মারক দিচ্ছি কথা সাহিত্যের জন্য। কথা সাহিত্যের জন্য সম্মাননা স্মারক দিচ্ছি। আচ্ছা এটা না শামিমা নাইস। এবারে সেজুতি রহমান কবিতা ও আলোকচিত্র জননী থেকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে সেজুতি রহমান কবিতা ও আলোকচিত্রের উপরে বিশেষ অবদানের জন্য। সেজুতি কি আছেন? ও আপনি ছবি তুলছেন, চলে আসেন। আচ্ছা ছবি তোলা হোক। সম্মাননা স্মারক নিচ্ছেন সেজুতি রহমান কবিতা ও আলোকচিত্রের উপরে বিশেষ অবদানের জন্য। এবারে কাবেরী সাহা বাচিক শিল্পের জন্য কাবেরী সাহা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। কাবেরী কি আছেন? ও ছবি তোলার জন্য নেন, একজন ক্যামেরাটা নেন। হ্যাঁ, এরপরে প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা সমাজসেবার বিশেষ অবদানের জন্য। নাজিম উদ্দিন মোল্লা উনি মনে হয় অনুপস্থিত। এবারে দীপালি রানী সরকার কথা সাহিত্যের উপরে বিশেষ অবদানের জন্য জননীর সম্মাননা স্মারক। দীপালি আমরা ছবি তুলব, সাথে আমরা একটা সনদ দিয়েছি স্বীকৃতির জন্য। আমরা একটা করতালি দিতে পারি। ধন্যবাদ।
এবারে অনু চৌধুরী ছোট গল্পের জন্য জননীর সম্মাননা স্মারক। অনু চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে অনু অনু। রশিদা আক্তার। এরপরে আরেকটা শেষ শেষ। আমরা প্রধান অতিথিকে একটা স্মারক দিতে চাই। এটা প্রতিষ্ঠাতা দিবে নাকি? আমাদের জননীর প্রতিষ্ঠাতার পক্ষ থেকে প্রধান অতিথিকে আমরা একটা স্মারক দিতে চাই। একটা জোরে করে তালে। একটা ছবি তুলি। প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ আমাদের এই কমিউনিটি লাইব্রেরিতে আসার জন্য। আমরা আবারও আহ্বান জানাবো যেন ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে রাখেন, আর আমাদের গুণীজনরা আমাদেরকে এভাবেই সাপোর্ট দিয়ে দিবেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ঘোষণা দিয়েছি, আপনারা গুণীজন যারা আছেন তাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখন এইটাতে চলে যাই। এতে চলে যাই আমরা। ম্যাডাম আছে? আচ্ছা, খেলাধুলাগুলো দিদি। হ্যাঁ আচ্ছা, এবারে আমাদের কিছু খেলা হয়েছিল। আমাদের আরো 2 জন গুণীজনের পুরস্কার সম্ভবত এখানে কোনো কারণে অনুপস্থিত, আমরা পরে এটা পৌঁছে দেব। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন আমাদের গুণীজন, উনিও একটা স্মারক আছে, কোনো কারণে আমাদের টেকনিক্যাল সমস্যা হয়েছে। আরও একজন কবি মুক্তা, এই 2 জনের স্মারক আমরা পরবর্তীতে পৌঁছে দেব। বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই 2 জনের ঘোষণা হয়েছে 5ই ফেব্রুয়ারিতে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারকটা হস্তান্তর করব। এবারে আমাদের কিছু খেলাধুলা হয়েছে সারাদিন ব্যাপী, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পেয়েছেন তাদেরকে তাদের নাম ঘোষণার জন্য সাত্তার ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বিভিন্ন ইভেন্টে, আমি তাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। আজকে এই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি প্রথমেই ঘোষণা করছি লুডো প্রতিযোগিতা। এই লুডো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সুমি হক। আমি সুমি হককে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। দ্বিতীয় মোসাম্মদ বিথি, তৃতীয় স্থান অধিকার করেছেন রিজিয়া খাতুন। আমি 3 জনকে এই পর্যায়ক্রমে এসে মাননীয় সম্মানিত অতিথিদের হাত থেকে তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম স্থান অধিকার করেছে সুমি হক, হ্যাঁ। দ্বিতীয় মোসাম্মদ বিথি, তৃতীয় রিজিয়া খাতুন। এরপরে দাবা প্রতিযোগিতা। যারা দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম এবং দ্বিতীয় হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুদ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জীবন। এই 2 জনকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। হ্যাঁ, রিজিয়া খাতুন। তাড়াতাড়ি করতে হবে, সময় কম তো। হ্যাঁ, দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার মোহাম্মদ মাসুদ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জীবন। আমি তাদের 2 জনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মাসুদ।
মোহাম্মদ মাসুদ প্রথম স্থান। দ্বিতীয় মোহাম্মদ জীবন। সঙ্গীত প্রতিযোগিতায় আমাদের দুটি গ্রুপ ছিল, একটি ক গ্রুপ আর একটি খ গ্রুপ। আমি ক গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা করছি। যৌথভাবে সঙ্গীত প্রতিযোগিতায় ক গ্রুপে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে মুর্তজা মুক্তাদি মৌসিক, এবং আরও একজন যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ কথা। মুর্তজা মুক্তাদি মৌসিক। আমি কথাকে আসার জন্য বলছি, কথা তুমি চলে আসো। কথা কথা দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওয়েস। ওয়েস কি আছো? হ্যাঁ, এই তো আমাদের ক্ষুদে শিল্পী ওয়েস দ্বিতীয় স্থান অধিকার করেছে। ওয়েস, বাবু সামনে তাকাও। তৃতীয় স্থান অধিকার করেছে অথই। হ্যাঁ, অথই। খ গ্রুপ সঙ্গীত প্রতিযোগিতায় খ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছেন বিথিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে শরীফুল ইসলাম ভাই, আপনি মঞ্চে আসবেন। আর তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রিজিয়া খাতুন। মোহাম্মদ শরীফুল ইসলাম তৃতীয়, মোসাম্মদ রিজিয়া খাতুন। এরপরে মিউজিক্যাল চেয়ার ছেলেদের প্রথম স্থান অধিকারের নাম হচ্ছে রাকিব হাসান। দ্বিতীয় স্থান অধিকারী আবু সালে মোহাম্মদ ফাত্তা। উনি অনুপস্থিত। তৃতীয় হয়েছেন শাহাবুল রহমানকে আসার জন্য আহ্বান করছি। নাই, অনুপস্থিত। মিউজিক্যাল চেয়ার মেয়েদের প্রথম স্থান অধিকারীর নাম হচ্ছে ববিতা খাতুন, ওনাকে আসার জন্য আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নিরু নীলিমাই, আমি ওনাকে আসার জন্য আমি আহ্বান করছি। এবং তৃতীয় স্থান করেছেন মিসেস ফাত্তা। দ্বিতীয় আছে হ্যাঁ, তৃতীয় হচ্ছে মিসেস ফাত্তা, উনি অনুপস্থিত। না, আরেকটা আছে, কবিতা আবৃত্তি ছোটদের প্রথম স্থান অধিকার করেছে কথাকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাফিয়া নূর কানিজ। প্রথম কথা কবিতা আবৃত্তি। দ্বিতীয় রাফিয়া নূর কানিজ এবং তৃতীয় জান্নাতুল মাওয়া। রাফিয়া নূর কানিজ, জান্নাতুল মাওয়া আছো? জান্নাতুল মাওয়া চলে এসো। জান্নাতুল মাওয়া, দ্বিতীয় যে রাফিয়া নূর কানিজ, না অনুপস্থিত। আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাটকের নাম তো আমার জানা নাই। গ্রুপের নাম বলতে হবে তো। স্যার আপনারা বসেন। হ্যাঁ, একটু করে দাও, এই গ্রুপটাকে দিয়ে দাও। আমাদের কিছুক্ষণ পরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।
আপনারা আনন্দ করতে পারবেন। আমাদের এই পর্বের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শেষ। আচ্ছা, এবারে আমরা জননী নূর বানু হক শিক্ষা পদক এইচএসসি পরীক্ষা 2025-এ জিপিএ 5 পাওয়ায় আমরা তাকে অভিনন্দন স্মারক দিতে চাই। দীপশিখা পাল উপস্থিত আছে? আরেকটা দেন, আমাকে দেন। জিপিএ 5 পাওয়ায় আমরা অভিনন্দন জানাই দীপশিখা পাল। আমরা এরপরে ডাকছি মোহাম্মদ ওবায়দুল কবির আকন্দ, জিপিএ 5 পাওয়ায় জননী নূর বানু হক শিক্ষা পদক। একটা তালি হোক। ওবায়দুল কবির আকন্দ আছে? উপরে ওঠার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে উপস্থিত মোহাম্মদ শরীফুল ইসলাম শ্রাবণ, জননী নূর বানু হক শিক্ষা পদক এসএসসি পরীক্ষা 2025। একটা করতালি। কোন দুইটাই? প্রথম নাটক গ্রুপ, প্রথম নাটকে যারা অংশ নিয়েছে সবাই উপরে আসো। প্রথম নাটকে যারা অংশ নিয়েছে সবাই স্টেজে আসো। নাটক, প্রথম নাটক, নাটকের নাম কি ছিল? ডিভাইসকে না বলি, বইকে হ্যাঁ বলি। এই ক্ষুদে শিল্পীরা নাটক করেছে। ক্যান ইউ ইমাজিন? একটু ভাবুন, এই বয়সে তারা নাটক করেছে। তাদেরকে আমরা একটা করতালি দেই। আমরা পুরস্কার দিচ্ছি। আমরা প্রথম নাট্যদলকে পুরস্কৃত করছি, ক্ষুদে শিল্পী। একটা তালি হবে। ধন্যবাদ। এবার দ্বিতীয় নাটকে যারা ছিল তারা চলে আসো। থাকো তাহলে। দ্বিতীয় নাটকে যারা যারা ছিলে, দ্বিতীয় নাটকে কে কে ছিল? শ্রাবণ ছিল তো, ওই বাচ্চারা ছিল। হ্যাঁ, দুইজন। বই পড়ুয়াটা কই? আর ওই যে কি যেন খেলছিল, ফ্রি ফায়ার না কি জানি বলে। ওরে বাবা, আমি তো চোখেই দেখি নাই। ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, দ্বিতীয় নাটকটার নাম কি ছিল? বই বন্ধু বাড়ি লাইব্রেরি। আমরা কি খুদে বাচ্চাদের একটা করতালি দিতে পারি না? এই ছোট বয়সে তারা এখন অভিনয় করছে। ছিড়া ছিড়া অভিযোগ। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার উপস্থাপনা। আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দেন। ধন্যবাদ। এই বয়সে তারা স্টেজে কিন্তু কথা বলছে, এটা একটা বিশাল ব্যাপার। আমরা এই বয়সে এখানে কথা বলতে পারি নাই। কে দিবে? ডিভাইসের ডায়লগটা একটু দাও। এখন আমরা একটি নাটক দেখতে চলেছি। নাটকের নাম হলো ডিভাইসকে না বলি, বইকে হ্যাঁ বলি। চলুন আমরা সবাই একসাথে উপভোগ করি। সুন্দর। শেষের ডায়লগটা দাও। শিশুর বিকাশ ঘটতে শুরু করে তার পরিবার থেকে। আর পরিবার যদি সেই শিশুর বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে না সহযোগিতা না করে, এটি তার দোষ নয়, এটি তার পরিবারের দোষ। আসুন শিশুর হাতে বই তুলে দিই। পরিণত বয়স না হওয়া পর্যন্ত ডিজিটাল ডিভাইসকে না বলি। জননী স্কিল তৈরি করতে জানে। সকলে একটা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ, ধন্যবাদ ক্ষুদে শিল্পীগণ। আমাদের এই অনুষ্ঠান সভাপতি সমাপ্তি ঘোষণা করবেন। পলক ভাই,
আপনি মঞ্চের সামনে আসেন, আপনার সঙ্গে আমার দরকার আছে। পলক ভাই, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চের সামনে আসেন। সভাপতিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি লতারানী মহন্ত, তিনি তার বক্তব্যের মাধ্যমে এই পর্ব শেষ ঘোষণা করবেন। ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। এই পর্বটা এখনকার মতো সমাপ্ত। পরবর্তী সমাপ্ত গানের অনুষ্ঠান শুরু হবে। কাউন্সিলর নাম কি? ও বর্তমানে 16 নম্বর ভাই বেলাল ভাই কাউন্সিলর আসেন, স্টেজে আসেন প্লিজ। আমাদের পরবর্তী অনুষ্ঠান গানের অনুষ্ঠান হবে, সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জননী গ্রন্থাগার এবং সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আজকে এই প্রতিষ্ঠানের জন্মদিন, আমি আমার পক্ষ থেকে এবং 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সাধারণ জনগণের আমি এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানটির বিষয়ে, যা আমাদের এই ওয়ার্ডে শুধু নয়, আমি মনে করি রাজশাহীর মধ্যে এই জননী গ্রন্থাগার এইটি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে প্রতিটি ছেলেমেয়ের মেধা বিকাশের একটি কারখানা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা গর্ববোধ করি এই প্রতিষ্ঠানকে নিয়ে। আমি এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেন এবং যারা এই প্রতিষ্ঠানের জন্য রাত দিন পরিশ্রম করেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের আবারও উত্তরোত্তর সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ভুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কে গোয়েল চুল। আজও দক্ষিণ হাওয়াই ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন। এবারে আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। আমরা মিউজিশিয়ানদেরকে মঞ্চে আহ্বান করছি। আমার বন্ধু অ্যাডভোকেট জুয়েলকে আহ্বান জানাচ্ছি তার মিউজিশিয়ানদেরকে নিয়ে মঞ্চে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমাদের ক্ষুদে শিল্পী থেকে অনেক এই সুবর্ণ সঙ্গীত বিদ্যালয়ের অনেক ভালো শিল্পী রয়েছেন, আমরা তাদেরকে মঞ্চের কাছাকাছি আসবার জন্য সম্মানিত করছি। প্রথমে রয়েছে ক্ষুদে শিল্পী মৌসিক ও কথা, তাদেরকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। মৌসিক ও কথা। গাও গান প্রাণ ভরা ঝড়ের মতন ঊর্ধ্ব বেগে, অনন্ত আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসে। কে বলেছে সব কিছুতে গ্রহণ লেগেছে? আমি বলি না, এখনো আকাশে চাঁদ উঠে তার আলোয় আলোকিত হই আমরা। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। আমরা এমন একটি গ্রন্থাগার এই 16 নম্বর ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে এর গ্রন্থাগার প্রতিষ্ঠিত হোক, এ আমাদের প্রত্যাশা। মহান রব্বুল আলামিন তার প্রিয় নবীকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বলল, ইকরা, পড়ো, পড়ার বিকল্প নাই। করোনার মধ্য দিয়ে
আমাদের শিশুদেরকে মোবাইলের মাধ্যমে শিক্ষাদান করতে গিয়ে আরেকটি নেগেটিভ সাইডও আমরা পেয়েছি যে মোবাইল আসক্ত হয়ে গেছে। আমরা সেই মোবাইলের আসক্তি থেকে আমরা বের হতে চাই। আমরা যেমন বই পড়েছি, ফজর নামাজ হয়ে গেছে, তারপরেও দেখেছি যে বইটি শেষ করে তারপরে আমরা ঘুমাতে গেছি। আমরা যেন উপভোগ করি। আমি অ্যাডভোকেট জুয়েলকে আহ্বান জানাচ্ছি, সময় 10 মিনিট লাগবে। আমি মৌখিক এবং কথাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের গানের জন্য মিউজিশিয়ানরা 10 মিনিটের সময় চাচ্ছে, আমরা অপেক্ষা করি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। আমরা যেন শেষ পর্যন্ত, শেষ ভালো যার সব ভালো তার, আমরা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নির্ধারিত আসনগুলো পূর্ণ করি। আমাদের অনুষ্ঠান করতে গেলে অনেক ভুল ত্রুটি থাকে, সে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মা বোনেরা অনেক সময় পিঠা বানায়, পায়েস বানায় খুব আন্তরিকতার সাথে, গুড়, চিনি, দুধ সব কিছুই দেয়। তারপরেও পায়েস শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, ননদ, দেবর, স্বামী সবাই খাবে। তারপরেও দেখা যায় যে কালো পিঁপড়া সে পায়েসের মধ্যে হয়তোবা থেকে যায়, কোনো সময় কালো চুলো থেকে যায়। এটা অনিচ্ছাকৃত ত্রুটি। ঠিক তেমনি এই অনুষ্ঠানটিকে সাজাতে যে আয়োজকদের প্রাণপণ চেষ্টা করেছে অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য, কিন্তু ওই পায়েসের মধ্যে যেমন কালো চুল কিংবা কালো পিঁপড়া থেকে যায়, ঠিক তেমনি অনিচ্ছাকৃত ত্রুটি হয়তোবা হয়েছে, অনেকেই মনোমালিন্য হয়েছে। আমরা সেটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখব। উত্তরোত্তর এই জননী গ্রন্থাগারের সমৃদ্ধি কামনা করি। আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের অনেক শিল্পী রয়েছেন। উজ্জ্বল আমাদের প্রধান অতিথির সন্তানও রয়েছে সম্ভবত। বিথি আমাদের শ্রদ্ধেয় ডাঙ্গেরহাট মহিলা কলেজের প্রিন্সিপাল আসলাম ভাই রয়েছেন। রিজি আপা রয়েছে। বিথি সমীর ডুয়েট গান রয়েছে। পলক, ববি, শরীফ, ডন ও সমীর ডুয়েট রয়েছে। আমাদের বুলবুল ভাইয়েরও গান রয়েছে। শান্ত, জনি, মুর্মু ও ডনেরও গান রয়েছে। আচ্ছা দিয়ে দেবো।